নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে আমরা বলবো রামনবমী নিয়ে। রামের জন্ম বৃত্তান্ত এবং রামের জন্ম বৃত্তান্ত নিয়ে বলবো, এবং তাছাড়া অনেক কিছু আছে, অনেক গল্প, অনেক কিছু ঐতিহাসিক কিছু আমরা শুনতে পারবো। রামের জন্ম হয়েছিল এই নবমীর দিন। কোন নবমীতে? এই চৈত্র মাসে যে নবরাত্রি হয়, সেই নবরাত্রির ঠিক নবমীর দিন দুপুরবেলা জন্মগ্রহণ করেছিলেন রাম, শ্রীরাম। এই রামচন্দ্রের জন্ম বৃত্তান্ত নিয়ে একটি পৌরাণিক গল্প আছে। সেটা হলো, রামের যে পিতা ছিলেন তিনি ছিলেন দশরথ, অযোধ্যার রাজা। তার কোনো সন্তান হতো না। তিনি প্রথমে কৌশল্যাকে বিয়ে করেছিলেন। কৌশল্যাকে বিয়ে করার পর তার কোনো সন্তানাদি হয়নি। তার কৌশল্যার বলার জন্য কৌশল্যা যখন আবার বলেন যে আরো একটা বিয়ে করতে দশরথকে, সন্তান হচ্ছে না বলে, তখন তিনি কইকেয়ী এবং সুমিত্রাকে বিয়ে করেন সন্তানাদির জন্য। কিন্তু তিনটে স্ত্রীর কোনোটাই তার সন্তান প্রাপ্ত, তার কোনোটা থেকেই হয়নি। তখন তিনি তার যে কুলগুরু বাল্মীকি, তার কাছে তিনি গেছিলেন, গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি সন্তান প্রাপ্তি কিভাবে হবেন। তখন তিনি তাকে বৈশিষ্ট্যদেব তাকে পুত্রেষ্টি যজ্ঞ করতে বলেছিলেন। সেই পুত্রেষ্টি যজ্ঞ শুরু হলো। পুত্রেষ্টি যজ্ঞের মধ্যে একটি সৌম্যকান্তি ব্যক্তি সেই যজ্ঞের মধ্যে থেকে বেরিয়ে এলেন, হাতে একটি পাত্র নিয়ে। সেই পাত্রের মধ্যে পায়েস ছিল। সেই পায়েসটি তিনি বললেন তার তিনটে স্ত্রীর মধ্যে সমান ভাগে খাইয়ে দিতে। রাজা দশরথ তিনটি সমান ভাগে খাইয়ে দেওয়ার জন্য তিনি তিন স্ত্রীকে দিয়ে দিলেন। এইবার যে পায়েসটি দিলেন, স্ত্রী সমান ভাগে নিলেন, কিন্তু সুমিত্রার যে পায়েস ছিল সেটি একটি ঈগল নিয়ে চলে গেল। তাহলে সুমিত্রা দেবী কি খাবেন? তখন কৌশল্যা এবং কৌকেয়ী তার থেকে অর্ধেক নিয়ে সুমিত্রাকে দিয়েছিলেন। এবার তিনজনে মিলে পায়েসটি খেলেন। খাওয়ার পরে তাদের পুত্র সন্তান হলো। কৌশল্যার কোলে জন্মালো রাম, কৈকেয়ী কোলে জন্মালো ভরত, এবং সুমিত্রার কোলে জন্মালো লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এবং সুমিত্রা দেখলেন যে লক্ষ্মণকে এবং শত্রুঘ্নকে এক দোলনায় রাখলে বা পাশাপাশি রাখলে দুজনে ভীষণ কাঁদে, কিন্তু লক্ষ্মণকে গিয়ে যদি রামের সঙ্গে রাখা হয় তাহলে কান্না থেমে যায়। সেম কেস, সেম জিনিস ভরতের সঙ্গে শত্রুঘ্নকে যদি একসঙ্গে রাখা হয়, দুজনের কান্না থেমে যায়। এটা তো বোঝা গেল কি কারণে। আমরা জানি নারদ বিষ্ণুকে একটি অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ, সেই গল্পও আসবো। এটা আমরা শুনে নিই আগে রামায়ণের গল্প, কিছু রামের জন্মের গল্প। রাবণ নামে এক ব্যক্তি, যিনি শ্রীলঙ্কায় বসবাস করেন, তিনি তপস্যায় এমন বর পেয়েছিলেন যে কোনো ব্যক্তি তাকে মারতে পারবেন না, একমাত্র ভগবান বিষ্ণু বা দেবতারা ছাড়া যে কোনো মানুষ বা রাক্ষস তাকে মারতে পারবেন না। এবং সমগ্র দেবতারা তখন বিষ্ণুর কাছে গেছিলেন, বলেছিলেন যে যাতে রাবণকে হত্যা করা হয় এমন কোনো ব্যক্তির জন্মগ্রহণ হোক। সেই বিষ্ণুই জন্মগ্রহণ করেছিলেন রাম রূপে দশরথের ঘরে। রামকে বলা হয় পুরুষোত্তম, পুরুষ শ্রেষ্ঠ। এই রামই রাবণকে হত্যা করেছিল, এটা প্রত্যেকের আমাদের জানা। একবার নারদের বিবাহ করার ইচ্ছা হয়েছিল এবং একটি স্বয়ংবর সভা হচ্ছিল, সেখানে একটি মেয়েকে তার পছন্দ হয়েছিল। তিনি বিষ্ণুকে গিয়ে বলেছিলেন, যেহেতু নারদ দেখতে ভালো ছিলেন না, বিষ্ণুকে গিয়ে বলেছিলেন তার মতন দেখতে একটি চেহারা যেন নারদকে দেওয়া হয়, অবয়ব তৈরি করে দেওয়া হয়, যাতে সেই পাত্রীটি নারদকে পছন্দ করে স্বয়ংবর সভায়। এবং নারদ সেই স্বয়ংবর সভায় যান। পাত্রী মহিলা নারী মালা নিয়ে এসে যখন নারদের সামনে দাঁড়ায় বিবাহ করার উদ্দেশ্যে, তখন প্রচন্ড পরিমাণে তিনি
হেসে ওঠেন। কি কারণে হেসে উঠেছিলেন? বিষ্ণু মজার ছলে নারদের মাথায় হনুমান বা বানরের মুন্ডু দিয়ে দিয়েছিলেন। সেতে নারদ ভীষণ অপমানিত বোধ হয়েছিলেন এবং এই অপমানিত বোধ হবার জন্য তিনি বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন যে কোনো একটা সময় পত্নী বা প্রেম থেকে তোমাকে অনেক দিন বিচ্ছেদে থাকতে হবে, তাহলেই তুমি এই যন্ত্রটা বুঝতে পারবে। আমরা সবাই জানি রামের কিভাবে বিয়ে হয়েছিল। স্বয়ংবর সভা থেকে সীতাকে তিনি বিয়ে করেছিলেন, কিন্তু সীতার সঙ্গে তার সংসার করা ঠিক মতন কোনোদিনই হয়নি। রাবণ তাকে নিয়ে গেছিল, বনবাসে থাকাকালীন রাবণ সেখান থেকে তাকে নিয়ে গেছিল, কিন্তু সেখানে হনুমানের দ্বারা সীতাকে প্রাপ্তি হলেও সীতার সঙ্গে সঠিকভাবে সংসার করা কোনোদিনই রামের হয়নি। এই অভিশাপ থেকে কিন্তু হয়। যাই হোক, আমি রাম নবমী নিয়ে একটু বলতে এসেছিলাম, জানাতে এসেছিলাম। রাম নবমী যেহেতু, আগামী দিনে রাম নবমী অনুষ্ঠিত হবে। রামের প্রচুর ভক্ত এবং সব থেকে সেরা ভক্ত হলো হনুমান। আমিও ভক্ত, রামের ভক্ত, হনুমানের ভক্ত, সব কিছুরই ভক্ত। রাম বিষ্ণুর অবতার, সুতরাং ওনাকে শ্রদ্ধা, ভক্তি এবং পুজো অবশ্যই করা উচিত। সঙ্গে বলবো জয় শ্রীরাম। সবাই ভালো থাকুন। যারা প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা দেখাতে চাইছেন, নিচের নম্বরে ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন নিয়ে নেন। প্রত্যেকে ভালো থাকবেন। জয় শ্রীরাম।